টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় আজকে আমরা আলোচনার জন্য নির্ধারণ করেছি এবং একটি সুখবর আছে। ট্যাক্সের শুধু পাওয়ার ক্ষেত্রে সুখবর অবশ্যই। $47.2 মিলিয়ন ট্যাক্স রিলিফের চেক, এটা নিয়ে আমরা কথা বলবো। কারা পাবেন, কিভাবে পাবেন, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। যে এই সুবিধাটা কারা পেতে যাচ্ছেন বা কারা পাবেন সেটা আমরা কথা বলবো। এরপরে আমরা যে কথা বলবো, আপনারা সবাই যারা এই দেশে থাকি, আমাদের স্বপ্নের একটি বিষয় থেকে নিজে একটি বাড়ি কিনবো, কিন্তু বাড়ি কেনা তো খুব সহজ ব্যাপার নয়। শুধু টাকা থাকলেও কিন্তু বাড়ি কেনা যায় না। অনেকগুলো পদ্ধতি আছে, প্রসেস আছে, যেগুলো মেনে চলতে হয়। সুতরাং বাড়ি কেনার ক্ষেত্রে কি কি বিষয়ের উপরে আমাদেরকে গুরুত্ব দিতে হবে এবং সেগুলোর প্রেক্ষিতে আমরা বাড়ি কিনতে পারবো, সে বিষয়টি আজকে বিস্তারিতভাবে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও ট্যাক্স বা আর্থিক বিষয়ে আপনাদের তো নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828। এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব জাকির চৌধুরী, সিপিএ, ফাউন্ডার এবং সিইও জাকির সিপিএ পিএলএলসি এবং সিনিয়র ফান্ড কন্ট্রোলার অ্যাট MUFG ব্যাংক। জনাব জাকির চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সারাদিনের কর্মব্যস্ততা উপেক্ষা করে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং এই $47.2 মিলিয়ন ট্যাক্স রিলিফের চেক, এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো। যে এটি কোন ধরনের রিলিফ বা ক্রেডিট বা প্রোগ্রাম, যেটাই আমরা বলি না কেন, এটা পেতে হলে কি কি রিকোয়ারমেন্ট দরকার পড়বে আমার, এটা কিসের উপর ভিত্তি করে দেওয়া হবে, কি পরিমাণ অর্থ দেওয়া হবে, কবে থেকে দেওয়া হবে, অ্যাপ্লাই করা লাগবে নাকি অটোমেটিক্যালি চলে যাবে, আবেদন করতে হলে শেষ কবে তার সময়সীমাটা, এবং কোথায় আবেদন করতে হবে, এক কথায় কারা পাবেন, কিভাবে পাবেন, কতটুকু পাবেন, এই বিষয়গুলো আপনার কাছে প্রথমেই একবারই প্রশ্নগুলো আমি তুলে ধরছি, যাতে আপনি বিস্তারিতভাবে একদম বিরতিহীনভাবে আপনি আলোচনা করে যেতে পারেন। জনাব জাকির চৌধুরী। ধন্যবাদ রানা ভাই আরেকবার আপনাকে, এবং ধন্যবাদ সকল টিভিএন 24 দর্শকদেরকে এই মুহূর্তে যারা দেখতেছেন প্রোগ্রাম অথবা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে দেখবেন। নিউ ইয়র্ক স্টেট আসলে এই গুড নিউজটা শেয়ার করছে, আজকেই শেয়ার করছে। যে গুড নিউজটা হলো যেমন আপনার অ্যাবাউট 88,000 হোম ওনার, 88,000 হোম ওনার। তার মানে এটা হোম ওনারাই ম্যাক্সিমাম অর্থটা পাচ্ছেন? সবগুলোই অর্থ কিন্তু নিউ ইয়র্ক স্টেটের হোম ওনারদের জন্য। আচ্ছা। এবং শুধু নিউ ইয়র্ক স্টেটের। আচ্ছা। 88,000 হোম ওনাররা, তারা টোটাল অ্যামাউন্ট অফ $47 মিলিয়ন তারা পাবে। আচ্ছা। এবং এই অ্যামাউন্টটা কিসের উপরে ভিত্তি করে দেওয়া হবে এবং কিভাবে দেওয়া হবে সেটা বিশদ আমি আলোচনা করব। যারা হোম ওনার আছেন তাদের জন্য এটা এই অ্যামাউন্ট, এবং এই অ্যামাউন্টটা আপনারা অনেকে পরিচিত আছেন হয়তো বা, এটার ক্রেডিটের নাম হলো গিয়ে স্টার ক্রেডিট। আসলে যদি একটু বলি, যেমন আপনার যারা হোম ওনার যারা আছেন তারা কিন্তু প্রপার্টি ট্যাক্স দেন, রাইট? সো এটা বেসিক্যালি প্রপার্টি ট্যাক্সের এগেনস্টে একটা রিলিফ, এইটা আপনাদেরকে দেওয়া হয় হোম ওনারদের আছে। বাট এটার পেতে গেলে কিছু রিকোয়ারমেন্ট আছে, কিছু এলিজিবিলিটি আছে, সেগুলো আপনাকে মানে এটা একবারই দেওয়া হচ্ছে, এটার ফেরত দেওয়ার কোনো ঝামেলা নাই? এটা ইটস নট এ লোন, এটা কিন্তু লোন না বা অন্য কিছু, এটা লোন না, এটা গ্রান্টও বলা যায় যেমন একটা ক্রেডিট ফর দ্য মানে প্রপার্টি ট্যাক্স। যেমন আপনি যদি হোম ওনার হন, আপনি তো একটা এন্ড অফ দ্য ইয়ার অথবা প্রতি মাসে একটা প্রপার্টি ট্যাক্স দেন। নিউ ইয়র্ক স্টেট একটা কিছু অ্যামাউন্ট ব্যাক করতেছে হোম ওনারদেরকে
ফেরত দিচ্ছে হোম ওনারদেরকে। যেমন ক্যাথি হকুল উনি বলতেছেন যেমন আপনার ট্যাক্স ক্রেডিট টু চাইল্ড কেয়ার অ্যাসিস্ট্যান্স উনি কিন্তু কন্টিনিউ নিউ ইয়র্ক মানে আপনার বাসিন্দা যারা আছেন তাদেরকে ফেরত দিতে চাচ্ছেন। এটা ক্যাথি হকুল। মানে এটার পেছনে আরেকটু উদ্দেশ্য থাকে যে যাতে আমরা বাড়ি কিনে নিজের বাড়িতে বসবাস করি, একাধারে সরকারকে ট্যাক্সও দিই, আবার সরকার আমাদেরকে আবার কিছু ফেরতও দিক। এটা একটা উৎসাহিত। এটা হলো কি একটা উৎসাহিত, আর একটা উৎসাহিত হলো যেমন আপনি যদি হোম ওনার হন, ডেফিনেটলি আপনার বাচ্চা কাচ্চা বা সন্তান আছে, তাদের একটা স্টাডি করে দেখছে যে হোম ওনারদের ফ্যামিলি মেম্বাররা বেশি এডুকেটেড অথবা কলেজে যায় বা এডুকেশন নিতে পারে, বিকজ একটা বার্ডেন তার কাছ থেকে মাথা থেকে তাদের কমে যায়। সো এটার জন্য শুধুমাত্র এটাও না, আপনার যখনই আপনি হোম ওনার হবেন তখন কিন্তু এই বাড়িটা কেনার সাথে সাথে আপনি থিঙ্ক করবেন আপনাকে রিনোভেশন করা লাগতে পারে, আপনি নিজে একটা নিউ সোফা কিনবেন অথবা আপনার ডিফারেন্ট একটু এক্সটেন্ড করবেন। সো একটা বাড়ির সাথে সাথে দেখেন তো আপনি কতটা জিনিস অ্যাসোসিয়েটেড। হোম ডিপোতে আপনি যাবেন, হোম ডিপোর বিজনেস হবে, কনস্ট্রাক্টর কাছ থেকে গেলে কনস্ট্রাক্টর বিজনেস হবে, আপনি রেমন অ্যান্ড ফ্লানিগানে গেলে আপনার মানে সোফার বিজনেস হলো। সো একটা হাউসের সাথে কতটা আলাদা বিজনেস কিন্তু আপনার অ্যাসোসিয়েট, মানে অর্থটা বিভিন্ন দিকে রোল করতে চাচ্ছে। সো এটার জন্য আসলে মনে করেন আপনার প্রণোদনা করা ইটস লাইক মানে বেটার ফর দ্য ইকোনমি, রাইট? এখন আপনি অ্যাজ ইউজুয়াল ইজ যে আপনি যখন আপনি হোম ওনার হবেন তখন তো আপনার প্রপার্টি ট্যাক্স দিচ্ছেন, এটার এগেইনস্টে আপনাকে একটা প্রপার্টি ট্যাক্স ব্যাক করা হচ্ছে। এবং এটা বলা হয়েছে যেমন অ্যারাউন্ড এই বছরে 88,000 হোম ওনার, নিউ ইয়র্ক হোম ওনার, তারা অ্যাবাউট $47 মিলিয়ন ব্যাক পাবেন, এবং ব্যাক পাবেন বেসড অন দেয়ার যে লোকেশনে আছেন ওই লোকেশনের উপরে। নিউ ইয়র্ক সিটিতে যারা আছেন তারা কিন্তু আপনার 16 তারিখে আপনার জুন 16 তারিখে কিন্তু চেক মেইল করা শুরু হয়ে গেছে। আচ্ছা, মানে গত পরশুদিন থেকে শুরু হয়ে রাইট, এক্স্যাক্টলি। আলবেনিতে থাকলে তাদের স্কেজুয়াল আলাদা, আপনার মানে রকল্যান্ড কাউন্টিতে থাকলে আলাদা, আপনার ওয়েস্টচেস্টারে থাকলে আলাদা। সো বেসড অন ইচ কাউন্টিতে তারা ডিফারেন্ট স্কেজুয়াল আছে। আপনি যদি মানে গুগলে গিয়ে যদি টাইপ করে থাকেন যে আপনার প্রপার্টি ট্যাক্স রিলিফ অথবা স্টার ট্যাক্স ক্রেডিট, আপনার লোকেশন যখন দিবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার এরিয়াতে আপনার এই চেকটা কবে পাওয়া শুরু করবেন। এখন যদি আমি বলি যে কত করে পেতে পারেন পার ফ্যামিলি অথবা হোম ওনার, রাইট, অ্যামাউন্টটা অনেকটা নির্ভর করে ওনাদের ইনকামের উপরে এবং বয়সের উপরে নির্ভর করে। এবং আরেকটা বলে রাখি, যেমন এটার এলিজিবিলিটি যদি হয় তাহলে আপনি যদি প্রাইমারি রেসিডেন্ট হোম ওনার হন তাহলে আপনি পাবেন নট ফর দ্য ইনভেস্টমেন্ট। আচ্ছা, মানে বাড়ি নিজেকে থাকতে হবে, যেমন বাড়িটা। যেমন এখন যদি আপনার মাল্টিপল হাউস থাকে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট প্রপার্টির জন্য এই ক্রেডিটটা পাবেন না, অনলি পাবেন আপনার যে বাড়িতে আপনি নিজে থাকতেছেন রেসিডেন্সিয়াল প্রপার্টির জন্য। সেটা যদি 2 ফ্যামিলি হাউসে একটা থাকে, একটা ভাড়া দেই, সেক্ষেত্রে সেটা মানে আমাকে থাকতে হবে, আপনার থাকতে হবে এই হাউসে, এই লোকেশনে আপনাকে থাকতে হবে, এটাই আপনার লোকেশন, এটাই হলো আপনার প্রাইমারি রেসিডেন্ট। এটা যদি হয় তাহলে আপনি পাবেন। এবং অ্যামাউন্টটা এনিওয়ার তারা বলতেছে $350 থেকে $600। আচ্ছা, সো $350 থেকে $600 বেসড অন লাইক এডিশনাল ক্রাইটেরিয়া আসলে কি, রাইট? সো এইখানে আপনার 2 ধরনের ক্রেডিট আছে। একটাকে বলা হয় যেমন আপনার বেসিক স্টার ক্রেডিট, আর একটা হলো গিয়ে এনহান্স স্টার ক্রেডিট, রাইট? সো বেসিকটা তাদের জন্য অ্যাভেলেবল যাদের ইনকাম আপনার টোটাল হাউস হোল্ড ইনকাম আপনার 500,000 অথবা এর নিচে হতে হবে, 500,000 অথবা এর নিচে। আর এনহান্স যেটা সেটা হলো গিয়ে আপনার অ্যাভেলেবল ফর সিনিয়র, 65 এর উপরে যাদের বয়স, উপরে যারা তারা, বা তাদের ক্ষেত্রে ওই ইনকামটা আপনার 98,700 এর নিচে হতে হবে। আচ্ছা, বুঝছেন? সো এনহান্স পেতে গেলে আপনাকে এজ হতে হবে 65 প্লাস, বিকজ সিনিয়র, প্লাস হলো গিয়ে আপনার ইনকামটা থাকতে হবে লেস দেন 98,700। তাহলে যারা এনহ্যান্স তাদের কি তাহলে পাওনাটা বেশি, তাদের এটা বেশি পাচ্ছে, অ্যামাউন্টটা বেশি হলো গিয়ে অ্যারাউন্ড লাইক আপনার $600 মতো। আচ্ছা, বুঝছেন? 650 মতো মানে এনহান্সটা। বাট এনহান্সটা পেতে গেলে আপনার মানে 65 প্লাস এজ, তারপরে হলো কি আপনার 650 না 650 টু 1,500। এখানে বলা আছে লাইক $650 লাইক অ্যাপ্রক্সিমেটলি, মানে একেবারে স্পেসিফিক করে দেওয়া। 650 লাইক অ্যাপ্রক্সিমেটলি তারা বলছে, অ্যাপ্রক্সিমেটলি ইট গোজ আপ অর ডাউন লাইক বেসড অন দেয়ার ক্রাইটেরিয়া। আচ্ছা, বাট এই ক্ষেত্রে ইনকামটা হতে হবে মানে আপনার লেস দেন 98,700 আপনার হাউস হোল্ড ইনকাম। আর
যদি আপনি সিনিয়র সিটিজেন না হন, আপনি যে তখন আপনি বেসিকের জন্য আপনি এলিজিবল। বেসিকের জন্য ওই ইনকামটা হলে 500,000। সো আপনি যদি ইনকাম লেস দেন 500,000 এর নিচে থাকে তাহলে এভরি ওয়ান উইল বি গেটিং, আপনি সবাই পেতে পারেন। এটা তো সবাই পাবে, কারণ Exactly. 500,000 ইনকাম তো রাইট, ইটস ওয়ে হাই। আর লাস্ট যেটা যেমন আমি বলছিলাম যে মানে প্রপার্টিটা হতে হবে মানে রেসিডেন্সিয়াল প্রপার্টি। আর অনেকে কোয়েশ্চেন করে থাকেন এটা কি শুধুমাত্র হাউসের জন্য, কন্ডোর জন্য আছে কিনা। সো দেয়ার ইজ এ গুড নিউজ। এটা কন্ডো, কোঅপারেটিভ, আপনার ম্যানুফ্যাকচার্ড হোম, ফার্ম হাউস, মিক্সড ইউজ প্রপার্টিজ যেটা ওনার অকুপাইড, রাইট। তারপরে হলো কি আপনার লাইক হাউসেস, মাল্টি ফ্যামিলি হাউস, সিঙ্গল ফ্যামিলি হাউস, অল দোজ কিন্তু আর এলিজিবল, বাট নট ফর ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট যদি হয় তাহলে এটা কিন্তু পাবে না তারা। মানে প্রাইমারিটাই হচ্ছে মূল শর্ত এখানে। এছাড়াও এটার বিষয়ে আপনার কাছে আরো অনেক প্রশ্ন আছে, সবগুলি আমরা শুনবো। আমরা একটি বিরতি যেতে চাই, বিরতির পরে এসে আপনার কাছে আরো প্রশ্ন করবো এই বিষয় সম্পর্কে। সুপ্রিয় দর্শক, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা 47.2 মিলিয়ন ডলারের ট্যাক্স রিলিফের চেক আমরা কারা পাবো, কিভাবে পাবো, সে বিষয়টি নিয়ে কথা বলছি। অনেকগুলো প্রশ্ন আমরা করেছি, আরো অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে আছে, সেগুলো বিস্তারিত ব্যাখ্যা করবো একটি বিরতির পরে। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব জাকির চৌধুরী, সিপিএ, ফাউন্ডার এবং সিইও জাকির সিপিএ পিএলএলসি এবং সিনিয়র ফান্ড কন্ট্রোলার অ্যাট MUFG ব্যাংক, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব জাকির চৌধুরী, আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছি এবং আপনি সেগুলো চমৎকারভাবে ব্যাখ্যা করছেন যে 47 মিলিয়নের একটু বেশি উপরে মিলিয়ন ডলারের ট্যাক্স রিলিফের চেক, বিশেষ করে আপনি যেটা বললেন যে এটা মূলত বাড়িওয়া যাদের আছে তারাই পাচ্ছে, এটা হলো প্রথম শর্ত, এবং সেটা নিজের থাকতে হবে প্রাথমিক শর্ত হিসেবে। রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আপনি বেশ কিছু কথা বলেছেন। তো এটা কবে থেকে দেয়া হবে? আপনি বললেন গত দিন থেকে দেয়া শুরু হয়ে গেছে। বিভিন্ন নির্ভর করছে বিভিন্ন এলাকায়, লোকেশনের উপর। কোন লোকেশনে আছে, যেমন নিউ ইয়র্ক সিটিতে আপনার মানে জুনের 16 তারিখ কিন্তু এটা চেক সারা। এটা পাওয়ার জন্য কি অ্যাপ্লিকেশন করতে হবে কিনা, নাকি অটোমেটিক্যালি এটা চলে আসবে, নাকি কিভাবে আসবে, বা যে অর্থ যেটাই পাই না কেন সেটা কি ব্যাংকের মাধ্যমে আসবে না চেকের মাধ্যমে আসবে, সেটা একটা প্রশ্ন থাকবে। এবং আরেকটি বিষয় আমি দেখেছি যে এক্ষেত্রে এই স্টার, যেটা আপনি বললেন, এই প্রোগ্রামটা স্টার এক্সামশন এবং স্টার ক্রেডিট, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি আছে? ওকে, সো প্রথম কোয়েশ্চন হলো যেমন এটা অ্যাপ্লাই করতে হবে কিনা, বা অ্যাপ্লাই করলে কবে অ্যাপ্লাই করতে হবে। সো প্রথমবার এটা অ্যাপ্লাই করতে হবে, এবং অ্যাপ্লাই করতে গেলে আপনাদের যে লাইক আপনার ডেডলাইন আছে, আপনার সেপ্টেম্বর থেকে মার্চের 15 তারিখের ভিতরে এটা অ্যাপ্লাই করতে হবে। করলে এর পরের বছরে কিন্তু তারা আপনার দেয়া শুরু করে। অনেক সময় আছে লেট ফল অথবা সেপ্টেম্বর থেকে তারা শুরু করে, বাট এগেইন এটা ডিপেন্ডস করবে কে কোন লোকেশনে, কে কোন বড়তে, কে কোন কাউন্টিতে আছে। আমরা নিউ ইয়র্ক সিটিতে আমি যখন সার্চ করতেছিলাম, তো রিসার্চ করতেছিলাম, তখন দেখছি যে জুনের 16 তারিখে নিউ ইয়র্ক সিটির যারা হোম ওনার, নিউ ইয়র্ক সিটিতে যারা বসবাস করে, 5 বড়তে যারা বসবাস করে, তাদের যারা চেক পাওয়ার যোগ্য তাদেরকে কিন্তু চেক মেইল করা হয়ে গেছে, শুরু হয়ে গেছে এখন বেসড অন লাইক আপনার ব্রুকলিন, কুইন্স, ব্রঙ্কস, লাইক এক এক জায়গায় এক এক সময়। তো সেটা কি যারা আবেদন করেছিল না যারা আবেদন করে নেই তারাও? সো এইটা দুই রকমের, একটা একবারই আবেদন করা লাগবে, ফার্স্ট টাইম। মানে আমার যদি বাড়ি কিনি আমি একবার করলে যতদিন পর্যন্ত এই প্রোগ্রামটা চলতে থাকবে আর আবেদন করার প্রয়োজন পড়বে না। আপনার আবেদন করার প্রয়োজন শুধুমাত্র যদি আমার ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ হয়, সেই চেঞ্জগুলো আমাদেরকে জানাতে হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট এখানে ম্যাটার করবে না, বিকজ হলো এটা অ্যামাউন্ট ব্যাংকে দেয়া হবে না, এটা চেকে দেয়া হবে। চেকে চলে আসবে এবং চেকে চলে আসবে আপনার বাসার অ্যাড্রেসে চলে আসবে, মানে ডাইরেক্ট ডিপোজিট করা হবে না নাকি? হ্যাঁ। সো তার কোয়েশ্চন হলো এখন যদি আপনি বাড়িটা বিক্রি করে ফেলেন, রাইট, আপনি যখন বাড়ি বিক্রি করে ফেলবেন আপনি কিন্তু আর ওনার না। এখন যে নতুন যে ওনার আছে উনি কিন্তু অ্যাপ্লাই করতে হবে, তাকে আবার করতে হবে, রাইট, ওনাকে অ্যাপ্লাই করতে হবে। ইটস নট লাইক অটোমেটিকলি এই অ্যাড্রেসে স্টার ক্রেডিট আগে থেকে ছিল এখনো আমরা কন্টিনিউ দিয়ে দেব, বা নিউ ইয়র্ক স্টেট এভাবে দেবে না। না দেওয়ার জন্য যখনই নতুন ওনার আসবে ওনাকে কিন্তু অ্যাটলিস্ট ওয়ান টাইম অ্যাপ্লাই করতে হবে। আর যখন উনি অ্যাপ্লাই করবেন তখন ইচ অ্যান্ড এভরি ইয়ার গোয়িং ফরওয়ার্ড ওনাকে আর রিঅ্যাপ্লাই করা লাগবে না, উনি পেতে থাকবেন। এখন আমরা যদি বলি যেমন এই ক্রেডিটের অ্যামাউন্টটা আসলে কীরকম, অ্যাপ্রক্সিমেটলি তারা বলতেছে যেমন বেসিক স্টার ক্রেডিটের জন্য $290 পার ইয়ার অ্যাপ্রক্সিমেটলি, আর এনহান্সের জন্য লাগে $650
ডলার পার ইয়ার, হুইচ ইজ লাইক আপনার পার ইয়ার পেতে পারেন। নাও এখন এই চেকটা আসলে মানে ওয়ান্স ইন এ অ্যানুয়াল, লাইক প্রতি বছরে একবার পাবেন, এবং এই চেকের উপরে কিন্তু কোনো ট্যাক্সে দেখানো লাগবে না, এটা রিটার্নও দেওয়া লাগবে না, ইটস নট এ লোন, বুঝছেন। এরপরে কোয়েশ্চেন যদি হয় যেমন আপনার সিনিয়রদের জন্য যেটা আছে লাইক 65 প্লাস এজ, তারপরে হলো কি আপনার 97,700 এর নিচে ইনকাম থাকতে হবে, থাকলে তারা করতে পারবে। এবং এক্স্যাক্টলি সো এটা ছিল আমাদের কাছে লাস্ট আপডেট রিগার্ডিং দিস লাইক $47 million অ্যাবাউট লাইক 88,000 হোম নিউ ইয়র্ক স্টেট হোম ওনার তারা এই চেক পেতে যাচ্ছে। এবং একটা কোয়েশ্চেন আপনি বলছিলেন যেমন এটা ক্রেডিট ভার্সাস এক্সেমশন, রাইট? সো আপনাকে যদি মনে করেন আপনার চেকে দিয়ে দেওয়া হয় তাহলে এটা একটা ট্যাক্স ক্রেডিট আপনি বাসায় পাচ্ছেন, রাইট? আর এক্সেমশনটা হলো যেমন ওই যে আপনি প্রপার্টি ট্যাক্সটা যেটা পে করতেছেন ওইটা অ্যামাউন্টটা কমে যাবে। আচ্ছা। সো সে ফর এক্সাম্পল আপনার ওয়ান ফ্যামিলি হাউস যদি হয়, আপনি যদি $3,500 যদি আপনি প্রপার্টি ট্যাক্স হয় আপনার, আর আপনি যদি এখানে $500 ক্রেডিট পেয়ে যান, তাহলে আপনি কিন্তু $3,500 আর দেওয়া লাগতেছে না, দেওয়া লাগতেছে $3,000, রাইট? সো হুইচ উইল অটোমেটিকলি আপনার আপডেট হয়ে যাবে আপনার মর্গেজের সাথে। সো ইদার ইউ ক্যান গেট এ ক্রেডিট যেটা আপনার পার চেকে পার ইয়ারে, অথবা এক্সেমশন অথবা অ্যাডজাস্ট টু ইয়ার প্রপার্টি ট্যাক্স। সো মানে আপনার মর্গেজ যে আগে ছিল ওইটা থেকে আরো কমে যাবে পার মান্থ। এটাও তো একটা বড় ধরনের সুযোগ, অনেক বড় ধরনের সুযোগ। তো আপনি বললেন যে একবার আবেদন করলেই হবে, আবেদনটা কি আমাদেরকে হার্ড কপিতে করতে হবে না রেজিস্ট্রেশন করতে হবে? রেজিস্ট্রেশন করলে সেটা কোন অ্যাড্রেসে করতে হবে? কয়েকটা ওয়েতে করা যাবে। একটা যদি মনে করেন আপনার যদি গুগলে কেউ যদি টাইপ করেন স্টার ট্যাক্স ক্রেডিট STAR স্টার ট্যাক্স ক্রেডিট, তাহলে লিঙ্ক আসবে, ওই লিঙ্কে তারা অনলাইনে গিয়ে ইনফরমেশনটা দেওয়া লাগবে, যেমন যে নতুন ওনার, ওনার নাম, সোশ্যাল অ্যাড্রেস, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস, কবে এই বাড়িটা ক্লোজ হয়েছে, কার কাছ থেকে আপনি কিনছেন, মানে এই সমস্ত ইনফরমেশন দিতে হবে। দিলেই মনে করেন আপনাকে এটা তারা ভেরিফাই করবে, ভেরিফাই করে যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনার বাসায় আপনাকে চেক দিয়ে দেবে। খুব সহজ পদ্ধতি, খুব কঠিন কিছু নয়। না, তারপরে যদি কারো যদি কোনো অ্যাসিস্ট্যান্স লাগে, দের ইজ এ ফোন নাম্বার হলো কি আপনার 518-457-2036। এনি অ্যাসিস্ট্যান্স, ফার্দার ইনফরমেশন আপনি কোয়ালিফাই করেন, এটাই স্টারের নাম্বার, যেখানে নাম্বার, রাইট? এক্স্যাক্টলি আপনার কল দিতে পারেন, কল দিয়ে আপনি নিউ ইয়র্ক স্টেটে তাদের সাথে আলোচনা করে দেখতে পারেন যে মানে আপনি কোয়ালিফাইড কিনা। আর যদি হয়, আপনি যদি আগে কখনো করে না থেকে থাকেন, মানে আপনি ইউ শুড ডু ইট। এই বছর না পেলে নেক্সট ইয়ার থেকে আপনি 100% পাবেন, পেতেই থাকবে। সুপ্রিয় দর্শক, দুর্মূল্যের বাজারে আমরা কিন্তু সরকারি বা এই অর্থটি একেবারে আমরা তো দিচ্ছি, এই অর্থ আমরা তো বাড়ি যারা কিনেছি তারা নিশ্চয়ই আমাদের মর্গেজ দিতে হয়, কারণ ক্যাশ টাকা দিয়ে বাড়ি আমরা কতজন কিনতে পারি, মর্গেজই কিনতে হয়, এবং সে 1-2 দিনের মর্গেজ নয়, 30 বছরের মর্গেজ দিয়ে আমাদেরকে কিনতে হয়। তো সুতরাং সেখান থেকে যে অর্থটাই আমরা ফেরত পাচ্ছি না কেন, এটা যেমন আমাদের এই দুর্মূল্যের সময় কিছুটা উপকার হয়, আমি একজন বাড়িওয়ালা হিসেবে, একটা সম্পত্তির মালিক হিসেবেও কিন্তু আমি সম্মানিত বোধ করি, বা সেই সম্মানটুকু আমাদেরকে দেওয়া হচ্ছে। অর্থের পরিমাণটা বড় কথা নয়, সম্মানের পরিমাণটাও কিন্তু অনেক বড়। সুতরাং এই বিষয়টি আমরা কোনোভাবেই, আমরা অনেকেই অনেক কিছু হয়তো জানি, আবার অনেকে কিছু মানুষ হয়তো আমরা জানি না, আমার মতো মানুষ যারা আছে তারা অনেকেই অনেক কিছু জানি না। সে কারণে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম যে $47 মিলিয়ন ট্যাক্স রিলিফের চেক কি রিকোয়ারমেন্ট লাগে, কি কি অবস্থার প্রেক্ষিতে পাবো, কি কি শর্ত বা কি কি শর্ত পূরণ করলে এটা আমরা পেতে পারি, এবং একবার রেজিস্ট্রেশন করলে সেটা পেতে পারি। এই বিষয়গুলো আমরা মনে রাখি, এবং যারা করেছি তারা তো করেছি এবং তারা পাচ্ছি, যারা করিনি তারা যেন অতি দ্রুত আমরা করে ফেলি। এই বছর না পেলেও সামনের বছর থেকে পাবো, সেটি তো আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট রয়েই গেল। জনাব জাকির চৌধুরী, বিষয়টি বিস্তারিতভাবে আলাপ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা একটু বিষয়, যেহেতু এই বাড়ির বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলছি, একটু এবারও বাড়ির বিষয় নিয়ে কথা বলতে চাই। যে আমরা আমেরিকায় আসি অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে, অনেক কিছু নিয়ে আমরা এখানে আসি, এবং সেই স্বপ্ন আসার একটি মূল বিষয় হচ্ছে যে আমার জন্য একটি স্বপ্নের ঠিকানা থাকবে, আমার একটা বাড়ি থাকবে। কিন্তু এই স্বপ্নের ঠিকানা বা স্বপ্নের বাড়িটা খুব সহজেই যে অর্জন করা যায় এটা নয়, আবার অর্থ থাকলেই যে আমি করতে পারবো এমনও নয়। কারণ আমরা দেখেছি যে আমার ইনকাম আছে, ক্যাশ ইনকাম আছে, আমি আবার এমনও ক্যাশ নেই যেটাতে আমি পুরো ক্যাশ দিয়ে আমি পুরো বাড়িটা কিনতে পারি। এমন ক্যাশ আছে যেটা দিয়ে আমাকে ব্যাংকে লোন নিতে হবে,
কিন্তু আমি ক্যাশ ইনকাম করেছি দেখে ব্যাংক সেটা আমাকে গ্রহণ করছে না, Right. সুতরাং আমি মর্গেজও পাচ্ছি না। সুতরাং এই প্রেক্ষিতে আমরা যারা বাড়ি কিনতে চাই, বাড়ি একটা স্বপ্নের ঠিকানা বানাতে চাই, সেক্ষেত্রে বাড়ি কেনার ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদেরকে রাখতে হবে, কি কি শর্তগুলো পালন করতে হবে, বিশেষ করে বাড়ি কেনার জন্য ট্যাক্স রিটার্ন এটা কতটা গুরুত্বপূর্ণ, এটা যদি একটু প্রথমেই ব্যাখ্যা করেন। জি, আমরা কিছুক্ষণ আগে বলতেছিলাম হোম ওনারদের বেনিফিট। এখন অনেকে যারা হোম ওনার এখনো হয় নাই তারা এমনিই তো চান হোম ওনার হওয়ার জন্য, তারা আরও বেশি চাবেন এখন যে ওকে আমি যদি লাস্ট ইয়ারে যেতাম হয়তো বা এই বেনিফিট এখন পেতাম, রাইট? সো মানে টাইম কখনো শেষ হয়ে যায় নাই, মানে অলওয়েজ টাইম আছে, কিন্তু আর আপনি এখনও যদি প্ল্যান করে থাকেন তাহলে আপনি দেখতে পারবেন নেক্সট ইয়ারে হয়তো বা আপনি একজন স্বপ্নের বাড়ির মালিক হয়ে যেতে পারেন। এখন এই বাড়িটা কিনতে গেলে বা অনেক আপনার স্টেপস, অনেক রিকোয়ারমেন্ট লাগে, এবং ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্ট আপনি বলছেন অথবা স্টেপস বলছেন যে মানে ট্যাক্স রিটার্ন। আসলে ট্যাক্স রিটার্ন কতটা ভূমিকা পালন করে এই ক্ষেত্রে, রাইট? এখন যদি সে ফর এক্সাম্পল আপনি যদি 100% ক্যাশে একটা বাড়ি কিনেন, আপনার মর্গেজ লাগতেছে না, রাইট? আর যদি মর্গেজ না লাগে তাহলে আপনি মর্গেজ কোম্পানির কাছে যাওয়া লাগতেছে না এবং ট্যাক্স রিটার্নও দেখানো লাগতেছে না। সো দিস ইজ আউট অফ দ্য কোয়েশ্চেন। বাট এইরকম সিনারিও আমাদের মধ্যে থাকে না, লাইক আমাদের কিন্তু 95% কিন্তু আমরা মর্গেজের উপরে কিন্তু আমরা নির্ভর করি, মর্গেজের উপরে নির্ভর। সো আমাদেরকে আলটিমেটলি মর্গেজের দিকেই যেতে হয়, এবং মর্গেজের দিকে যখনই যাবেন তখন ওয়ান অফ দ্য কোয়েশ্চন আপনার মানে মর্গেজ ওনাররা বলেন যে আপনার লাস্ট ইয়ারের ইনকাম কত ছিল, আপনার ট্যাক্স রিটার্ন কত হেলদি ছিল, আপনার কোথায় কাজ করেন, কত বছর ধরে কাজ করেন। আর একটা এডিশনাল কোয়েশ্চন বলে যে মানে আপনার ক্রেডিট স্কোর কত। সো বাট ক্রেডিট স্কোরের সাথে ইনকাম আসলে ম্যাটার না, ইটস এ টু ডিফারেন্ট থিং। বাট ট্যাক্স আসলে কতটুকু ইম্পর্টেন্ট, ট্যাক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ হলো গিয়ে আপনার একটা ট্যাক্স রিটার্ন দেখে মর্গেজ ওনার বলতে পারে যে আপনি কতটুকু ফাইন্যান্সিয়ালি স্ট্রেংথ, আপনি কতটুকু হেলথি, আপনি ফাইন্যান্সিয়ালি আপনি কি সিঙ্গেল ফ্যামিলির দিকে যেতে পারবেন নাকি মাল্টি ফ্যামিলির দিকে যেতে পারবেন। কেন? কারণ হলো কি যখন আপনি ট্যাক্স রিটার্ন করবেন আপনার পার্সোনাল ইনফরমেশন যেমন আপনার নাম, সোশ্যাল সিকিউরিটি, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, ফোন নাম্বার ইত্যাদি, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার ইত্যাদি দেওয়ার সাথে সাথে এডিশনাল আর একটা ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনি দেবেন আপনার ইনকাম, রাইট? এই ইনকামটার উপরে কিন্তু আপনি ট্যাক্স রিটার্ন করতেছেন এবং এই ইনকামের উপরে নির্ভর করবে আপনি মর্গেজের অ্যামাউন্টটা কত পাচ্ছেন। এখন এই ইনকাম পোর্শনটা হতে পারে কয়েক ধরনের, বুঝছেন? একটা হতে পারে যারা ফুল টাইম এমপ্লয়ি তারা W2 পেতে পারেন তাদের এমপ্লয়ের কাছ থেকে, অথবা এটা হতে পারে কেউ যদি সেলফ এমপ্লয়ের যদি থাকেন তারা 1099 পেতে পারেন, অথবা যদি কেউ যদি সেলফ এমপ্লয়ের বাসায় বসে ক্যাটারিং ক্যাশ বিজনেস ইনকাম করে থাকেন তারা ক্যাশ হিসাবে রিপোর্ট করবেন। কিন্তু যদি রিপোর্ট এই যে এই প্রশ্নটি যেটি আমি একটু আগে বলেছিলাম, মনে করেন যে আমি একটা বাড়ি কিনবো, একটা $1 মিলিয়ন বাড়িটার দাম, আমার কাছে 500,000 আছে ক্যাশ, কিন্তু এটা ট্যাক্স রিটার্নের গুরুত্বটা বোঝানোর জন্য আমি ক্যাশ ইনকাম করেছি কিন্তু আমি ট্যাক্স রিটার্নে দেখাইনি, কিন্তু আমার কাছে আছে। আমি এখন ব্যাংকে বলছি আমাকে 500,000 দাও, বাকি আমার কাছে আছে 500,000 আর 500,000 দাও, ব্যাংক কি দেবে আমাকে? ব্যাংক দেবে যদি আমার ট্যাক্স রিটার্নে সেটা উল্লেখ না করি। না, ব্যাংক দেবে না। কারণ হলো গিয়ে ব্যাংক জানতে চাবে যে মানে আপনার সোর্স অফ এই 500,000 সোর্স কি ছিল। আপনি যদি মনে করেন তাদেরকে বলেন যেমন ওয়ান অপশন হতে পারে যেমন এটা আপনার সেলফ এমপ্লয়েড বিজনেস থেকে আপনি ইনকাম করে আপনি মনে করেন প্রতি বছরে প্রতি মাসে X অ্যামাউন্ট অফ ডলার আপনি জমা করছেন এখানে, তখন লোন অথবা মর্গেজ তারা বলতে পারবে ওয়েল এই ইনকামটা কি আপনি ট্যাক্স রিটার্নের রিপোর্ট করছেন কিনা, রাইট? যদি আপনি করে না থেকে থাকেন তখন এই ইনকামটা তারা কাউন্ট করবে না, তখন বলবে যে হে সামথিং ইজ রং, রাইট? বুঝছেন? সো এই ক্ষেত্রে ট্যাক্স রিটার্নটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ট্যাক্স রিটার্ন শুধুমাত্র হওয়া ইম্পর্টেন্ট না, ট্যাক্স রিটার্নটা অ্যাকুরেট হওয়াটা ইম্পর্টেন্ট। অ্যাকুরেট, আপনার কারেক্ট, এবং আপনার IRS এবং ফেডারেলে আপনি যে ট্যাক্স দিয়ে দিচ্ছেন আপনার কোনো দেনা নাই, এই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আপনার লোন পাওয়ার জন্য বা বাড়ি কেনার জন্য। সো আমি যদি সামারাইজ করে বলি যেমন ট্যাক্স রিটার্ন কতটুকু ইম্পর্টেন্ট, ট্যাক্স রিটার্ন বলবো যেমন ওয়ান অফ দ্য কি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টু ফিগার ইট আউট যে আপনাকে কত ধরনের লোন দেবে বা আপনাকে মাল্টি ফ্যামিলি হাউস নাকি সিঙ্গেল ফ্যামিলি হাউস কিনতে পারবেন। বেসিক্যালি এটাকে আপনার মানে রিপ্রেজেন্ট করে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ কতটুকু। এর কারণে আপনার ট্যাক্স অ্যাকুরেট হওয়াটা, কমপ্লিট হওয়াটা বিশাল জরুরি যদি আপনি বাড়ি কিনতে চান।
তাহলে সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে এই ট্যাক্স রিটার্নে W2 যেটা আছে সেটা তো আমাকে দেখাতেই হচ্ছে, 1099ও আমাকে দেখাতে হচ্ছে, এবং যেটা আমি ক্যাশে করছি সেটাও আমাকে দেখাতে হচ্ছে। অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থাটাকে এমনভাবে রাখা হয়েছে যে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। কোনো একটা বিষয়ে যদি আমি ফাঁকি দিই, আলটিমেটলি ঘুরে সেই ফাঁকিটা আমার উপরে এসে পড়বে এবং আমি আমার কাঙ্ক্ষিত বা স্বপ্নের বিষয়টাকে বাস্তবায়িত করতে পারবো না। তাহলে এক্ষেত্রে আপনার কাছে আরেকটি প্রশ্ন থাকবে যে আমি আপনার যেটা বলছি যে আমাদের হাতে তো সবসময় সব রকম থাকে না, তো এরকম যদি আমি যদি বাড়ি কিনতে যাই, বাড়ি কেনার জন্য আমি একটা গিফট চেক যদি নিতে চাই বা কাউকে যদি আমি দিতে চাই, আমি কি পরিমাণ পর্যন্ত দিতে পারবো বা হেল্প করতে পারবো অথবা হেল্প নিতে পারবো, এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন তাহলে যারা অন্তত আমরা আশা করছি যে আমার বন্ধুর কাছে বা আমার আত্মীয়র কাছে নিতে চাই তারা অন্তত পরিষ্কার হতে পারবে। সো যখন গিফটের প্রশ্ন আসে তখন একটা ইভেন্ট থাকতে হবে। ইভেন্টটা জিনিসটা হলো যেমন আপনি হয় ইদার গাড়ি কিনবেন নাকি বাড়ি কিনবেন, রাইট? বাড়ি অথবা গাড়ি কেনার সময় আরেকজন পার্সন আপনাকে একটু গিফট দেবে ফাইন্যান্সিয়ালি হেল্প করার জন্য। এখন যেই ফাইন্যান্সিয়ালি হেল্প করবে আপনাকে, ওনার একটা কোয়েশ্চন থাকে, আর আপনি যদি নিতে চান আপনি যে ডেফিনেটলি এটা তো আপনার ব্যাংকে জমা দেবেন, আপনার একটা কোয়েশ্চন থাকে। এখন আমি শুরু করি আপনাকে দিয়ে। আপনার কোয়েশ্চন কি থাকে যে হ্যাঁ এই অ্যামাউন্টটা আমি পেলাম, আমি যে ব্যাংকে জমা দিলাম, IRS কি কখনো জিজ্ঞেস করবে এটা আমি ট্যাক্স পে করছি কি না, রাইট? টেকনিক্যালি এই আনসারটা হবে যেমন যেহেতু এটা আপনার ইনকাম না, ফর অ্যান এক্সাম্পল আমরা যখন ট্যাক্স রিটার্ন করি সেটাকে বলা হয় ইনকাম ট্যাক্স রিটার্ন। মিনিং হলো অল ইনকাম কিন্তু আমার ট্যাক্স রিটার্নে যায়, নাথিং এলস, রাইট? সো যেহেতু এটা ইনকাম না, বাই ডেফিনেশন এটা ইনকাম না, এটা হলো গিফট। ইভেন আমি ব্যাংকে জমা দিছি, ডাজেন্ট ম্যাটার, রাইট? বাট এটা ইনকাম না। যদি ইনকাম না হয় তাহলে আমার ইনকাম ট্যাক্স আমাকে দেখানো লাগবে না। তাহলে এই ক্ষেত্রে ট্যাক্সটা কে দেবে তাইলে? এক্স্যাক্টলি। সো এখন কোয়েশ্চেন হলো গিয়ে অলওয়েজ চলে যায় আপনার যে গিফট দিলেন আপনাকে ওনার উপরে। এখন উনি কীভাবে আপনার মানে ক্লিয়ার থাকবেন IRS থেকে? ওনাকে দেখতে হবে যেমন উনি বিজনেস করুন, উনি রুজি করুন, W2তে ইনকাম করুন, হোয়াট এভার ইট ইজ, উনি ট্যাক্স পে করার পরে যে অ্যামাউন্টটা ওনার কাছে অবশিষ্ট থাকবে ওই অ্যামাউন্টটা থেকে যদি আপনাকে গিফট দেওয়া হয় তাহলে কিন্তু উনি অলরেডি এই অ্যামাউন্টের উপরে ট্যাক্স দিয়ে দিচ্ছেন, ইনকাম ট্যাক্সটা দিয়ে দিচ্ছেন। ওনাকে কিন্তু আর সেকেন্ড টাইম আর ট্যাক্স দেওয়া লাগতেছে না। বুঝছেন কি বলছি? সো যে দেবেন আপনাকে তার ওনার মানে হেজিটেশন হওয়ার কোনো দরকার নাই, বাট ওনাকে দেখতে হবে যেমন যেই অ্যামাউন্টটা দিচ্ছেন উনি ওনার পার্সোনাল ট্যাক্স রিটার্ন কমপ্লিট করার পরে যে বৈশিষ্ট্য থাকবে ওটা তাকে উনি যাতে দেন। এখন আরেকটা কোয়েশ্চেন হতে পারে উনি কি মানে যে কোনো অ্যামাউন্ট উনি কি দিতে পারবেন কি না, রাইট? এখানে কিন্তু একটা কোয়েশ্চেন আছে। যেমন IRS কি বলে? IRS বলে যে একজন পার্সন আরেকজন পার্সন একটা বছরে নির্দিষ্ট একটা অ্যামাউন্টের উপরে যদি দেন তাহলে ওনাকে একটা গিফট ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে, আর নির্দিষ্ট অ্যামাউন্টের নিচে যদি দেন দেয়ার ইজ নো প্রবলেম। এখন নির্দিষ্ট অ্যামাউন্টটা আসলে কত, রাইট? সো 2025 সালে একজন পার্সন আরেকজন পার্সনকে $19,000 দিতে পারবেন এজ এ গিফট হিসেবে উইদাউট এনি প্রবলেম। 19,000-এর উপরে যদি দেন তাহলে ওনাকে কিন্তু একটা গিফট ট্যাক্স রিটার্ন IRS এর কাছে সাবমিট করতে হবে। এখন আপনি বলতে পারেন যে ওয়েল আমি কিছুক্ষণ আগে বলছি দেয়ার ইজ নো ট্যাক্স, এখানে কোনো ট্যাক্স নেই গিফটে, তাহলে উনি তো আবার গিফট ট্যাক্স রিটার্ন সাবমিট করতেছেন, তার মানে কি ওনাকে ট্যাক্স দিতে হবে? আনসার ইজ নো। এটা হলো জাস্ট ফর ইনফরমেশন পারপাসের জন্য উনি যে মোর দেন $19,000 অথবা লিমিটের উপরে যে একজনকে দিয়েছেন এটা IRS-কে জানানো যে উনি গিফট হিসেবে দিয়েছেন। আরেকটা কোয়েশ্চেন হতে পারে, অনেকে বলেন যে এই 19,000 এটাকে পার হাউস হোল্ড, অথবা যদি বলি একজন হাজব্যান্ড এবং ওয়াইফ, আমরা তো সবসময় বলি ওয়ান, রাইট? এই ক্ষেত্রে আসলে হাজব্যান্ডও কিন্তু 19,000 এবং ওয়াইফও কিন্তু 19,000 আরেকজন দিতে পারে। সো টেকনিক্যালি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কম্বাইন্ডলি আরেকজন পার্সনকে $38,000 দিতে পারবেন। সো এই 19,000 রুলটা ডিপেন্ডস করবে বা আপনার ফলো করতে হবে যে দিবেন, বা যে রিসিভ করলেন উনি এই 38,000 পেলেন, 100,000 পেলেন, 150,000 গিফট পেলেন, ওনার ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই কিন্তু, বুঝছেন? ওনাকে কোথাও রিপোর্টও করতে হচ্ছে না, উনি 50,000 পেলেন, 200,000 পেলেন, ডাজেন্ট ম্যাটার। বাট যে দিলেন মেক শিওর করতে হবে উনি যাতে 19,000-এর উপরে না দেন, আর 19,000-এর উপরে যদি দিয়েও থাকেন তাহলে মানে মাস্ট রিপোর্ট ইট টু দ্য IRS। এটাও খুব একটা ভালো এবং আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আপনার কাছে, বিশেষ করে শুধু বাড়ি কিনতে ইচ্ছা করলেই তো হবে না,
সেক্ষেত্রে আরও অনেক কিছু থাকে, বিশেষ করে সিপিএ লেটার। সিপিএ লেটারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়। কেন মনে হয় সেটা আমরা বলবো, তবে তার আগে ফেসবুকে বেশ কিছু প্রশ্ন এসে আছে, আমি সেগুলো বলি, যদিও খুব একটা প্রশ্নগুলো নয়, তবুও সবাই যেহেতু করেছে সম্মান রেখে আমরা বলি। মোহাম্মদ আনিজুল ইসলাম তিনি বলছেন, আই বাই হাউজেস 2023, আই হ্যাভ স্টার প্রোগ্রাম, দিস সেম প্রোগ্রাম। Yes, it is the একই same প্রোগ্রাম, program. যেটা আপনি বললেন যে একবার করলেই হয়ে গেল। উনি যেহেতু একবার স্টার প্রোগ্রামটা পাইছেন, ওনাকে রিঅ্যাপ্লাই করা লাগবে না, উনি অটোমেটিকলি এই চেকটা পেয়ে যাবেন। আনিসুল ইসলাম বুঝতেই পারছেন, আপনাকে একবার যেটা আপনি 23 সালে কিনেছেন, এটা 25 সাল, তাহলে 23 সালে যদি আগেই কিনে থাকেন এবং সাথে সাথে রেজিস্ট্রেশন করে থাকেন, 23 পেয়েছেন, 24ও পেয়েছেন, এই বছর 25ও পেয়ে যাবেন। এই গত পরশু থেকেই চেক ছাড়া শুরু হয়ে গেছে, হয়তো আজকেও পেয়েও যেতে পারেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আয়ান ফারহান তিনি বলছেন, এই চেকটি প্রতি মাসে পাওয়া যাবে নাকি বছরে একবার? প্লিজ যদি একবার বলতেন। এটা হলো বছরে একবার পাবেন, ওয়ান্স ইন এ অ্যানুয়াল। আচ্ছা, তো আয়ান ফারবানা, এটা আমরা যদিও এই আলোচনার মধ্যে বলেছিলাম, তারপরেও আপনি প্রশ্ন করেছেন, এটা বছরে একবারই দেওয়া হবে। মোহাম্মদ খালেক তিনি বলছেন, হোয়াট অ্যাবাউট নিউ জার্সি পিপল, উই উইল গেট স্টার ট্যাক্স বেনিফিটস? সো শিওর, লাইক ইচ স্টেট, মানে ডিফারেন্ট স্টেটে তাদের ডিফারেন্ট প্রোগ্রাম থাকে। আমি আসলে নিউ জার্সি, আজকে যেটা আমরা আলোচনা করছি, আমরা নিউ ইয়র্ক স্টেট নিয়ে আলোচনা করছি। সুতরাং নিউ ইয়র্ক, আপনার নিউ জার্সি দিচ্ছে কিনা সেটা আপনাকে একটু দয়া করে মেবি নেক্সট কোন একটা প্রোগ্রামে আমরা সেটা যদি দিয়ে থাকে আমরা নিশ্চয়ই আপনার এই বিষয়টি নিয়ে কথা বলবো। আপনার খালেক, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি একটু আপনার ওই বিষয়টা একটু বা আপনার কম্পিউটারে খুলবেন। মৃণাল হাসান তিনি ফোন নাম্বারটা চেয়েছেন, যে ফোন নাম্বারটা আপনি বলেছিলেন, ফোন নাম্বারটি মৃণাল হাসান আমরা বলছি, আপনি একটু কাগজ কলম হাতে নিন, একটু লিখে। ওই নাম্বারটা হলো আপনার 518 457 2036 2036। আমি আবার বলে দিচ্ছি, 518 457 2036। মৃণাল হোসেন, আপনি নাম্বারটি পেয়েছেন। আপনি দয়া করে, আপনি নিশ্চয়ই প্রয়োজন আছে বলে আপনি টেলিফোন নাম্বারটি চেয়েছেন, আপনি দয়া করে তাদের সাথে এখন কথা বলতে পারেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। অথবা দর্শক, আপনার মানে ফোন অথবা আপনার কম্পিউটারে গুগলে গিয়ে যদি স্টার ট্যাক্স প্রোগ্রাম যদি আপনি সার্চ দেন, তাহলে নিউ ইয়র্ক স্টেটের যে লিঙ্কটা পাবেন, আছে ওটা যদি ওপেন করেন, তাহলে আরো অ্যাডিশনাল ইনফরমেশন করে সবকিছুই ওখানে পাবেন, আপনি পেয়ে যাবেন। আপনি অনেক ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্য। সাইমা হোসেন তিনিও এই নম্বরটি লিখেছেন, 518 457 2036। এই নাম্বারটি আমরা বলেছি, আপনি লিখেও নিয়েছেন এবং আমাদের দর্শকদের জন্য আপনি লিখেও দিয়েছেন। অনেক ধন্যবাদ। তো যেটি আমরা প্রশ্নে আমরা আলোচনা করছিলাম, যে আমি যে বাড়ি কিনতে যাব, যে বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা এতক্ষণ বললাম, সেটা তো আছেই। তাহলে এই বাড়ি কেনার ক্ষেত্রে আমার সিপিএ লেটারটা এত গুরুত্বপূর্ণ কেন? কেন আমার সিপিএর কাছ থেকে একটা লেটার নিতে হবে? না নিলে ব্যাংক কি করবে? এই বিষয়টি যদি একটু আপনি ব্যাখ্যা করেন। রাইট, সো সিপিএ লেটারটা আসলে লাগবে যারা সেলফ এমপ্লয়েড বিজনেস ওনার, যারা আসলে সেলফ এমপ্লয়েড বিজনেস ওনার, যারা লোন নিতে চান। আপনি যদি W2 এমপ্লয়ি হন, আপনার জন্য সিপিএল এটা লাগবে না, তাদের জন্য নয় না, কারণ আপনার W2 মনে করেন এত স্ট্রং, মানে ইটস এনাফ মর্গেজের জন্য। বাট যারা মনে করেন আপনার সেলফ এমপ্লয়েড, বাসা থেকে ক্যাটারিং, কাপড়ের বিজনেস, অথবা লাইক উবার অথবা লিফট, তারা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, তারা এই ধরনের যারা বিজনেস করতেছেন, তাদের ইনকামটা প্লাস তাদের বিজনেসটা জাস্টিফাই করার জন্য মর্গেজ কোম্পানি তারা বলে যে, ওকে, এই বিজনেসটা আপনি বলতেছেন আপনি এতদিন ধরে করতেছেন, আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট দ্বারা ভেরিফাই করে উনি যাতে একটা লেটার লিখে দেয় যে ইয়েস উনি ভেরিফাই করছেন। এইভাবে যদি না নেন, তাহলে আমরা এটাকে ভেরিফাই করব, আমরা এটাকে অ্যাপ্রুভ করব না। সো নাও এখন যদি বলে, যেমন আমরা জানলাম খাদের জন্য, এখন আসলে এটা কি আসলে, রাইট? সো সিপিএল লেটার, অফকোর্স, মানে এই লেটারটা মানে সিপিএর কাছ থেকে আসে, এবং সিপিএল লেটারে কি কি থাকে? সিপিএল লেটারে সিপিএর নাম, অ্যাড্রেস, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস, সিপিএল লাইসেন্স নাম্বার অ্যাজ ওয়েল, বুঝছেন? সো ইত্যাদি থাকে, এবং এই লেটারে লেখা থাকে যেমন যে বিজনেস, যারা সেলফ এমপ্লয়েড বিজনেস করতেছেন, ওনার নাম, সোশ্যাল
সিকিউরিটি, ওনার অ্যাড্রেস, উনি যে বিজনেস করতেছেন, নেচার অফ দ্য বিজনেস, কতদিন ধরে বিজনেস করতেছেন, ওনার কি পার্টনার আছে কিনা, নাকি উনি 100% ওনার ট্যাক্স ডিউ আছে কিনা স্টেট অথবা ফেডারেল ইত্যাদি, বেসড অন দ্য ইনফরমেশন ক্লায়েন্ট প্রোভাইডের উপরে নির্ভর করে ইন্ডিপেন্ডেন্ট সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট অল দ্য ইনফরমেশন ভেরিফাই করে উনি অ্যাটেস্ট করে দেন যে হ্যাঁ এটা লেজিটিমেট বিজনেস, এটা এতদিন ধরে উনি করতেছেন, উনি কোনো ট্যাক্স ডিউ নাই ফেডারেল এবং IRS এর, এবং ওনার কোনো পার্টনার নাই। এই লেটারটা যখন আপনার মর্গেজ পায় তখন এই লেটারটাকে আপনার অ্যাপ্রুভ করে মর্গেজের জন্য অথবা লোনের জন্য। সো এইটাই হলো কি আপনার CPA লেটার। এই কারণেই গুরুত্ব এটা বহন করা। অর্থাৎ আমরা যারা আমরা আমাদের মাতৃভূমি বাংলাদেশ থেকে এসেছি, বিভিন্ন সময় বা বিভিন্ন সরকারি দপ্তরে বা কোনো এতে কাজ করতে গেলে আমরা এটাকে বাংলায় যদি প্রত্যয়নপত্র বলি, যেটা টু হুম ইট মে কনসার্ন হিসেবে দেওয়া হয়, সেটাই হচ্ছে এটা। অর্থাৎ সেই প্রত্যয়নপত্র বাংলায় যেটা, এবং ইংরেজিতে টু হুম ইট মে কনসার্ন। রাইট। আরেকটা জিনিস আমি বলে, যেমন মানে এটা কাইন্ড অফ লাইক মানে থার্ড পার্টি মানে এটা রিভিউ করতেছে, মানে এখানে কোনো ইন্টারেস্ট নাই, এখানে কোনো বায়াস নাই। যেমন আপনি যদি নিজেকে বলেন আমি সেলফ এমপ্লয়েড, আমি $1 মিলিয়ন আমার ইয়ারলি ইনকাম আছে, আমি বাসা থেকে করতেছি, এইটা এতটুকু অ্যাপ্রুভ অথবা এতটুকু ভ্যালিড হবে না যদি সেম বিজনেসটা যদি একজন সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট আপনার বেসড অন দ্য ইনফরমেশন সার্টিফাইড করেন, ইটস কাইন্ড অফ লাইক এ টেস্টের মতো, প্রত্যয়নপত্রের মতো। আমরা যেমন বাংলাদেশে ইউনিয়ন থেকে প্রত্যয়নপত্র আনতাম, উপজেলা থেকে প্রত্যয়নপত্র আনতাম, কাইন্ড অফ লাইক দিস। সেটাই সুপ্রিয় দর্শক বুঝতেই পারছেন, যারা আমরা WT-তে কাজ করি তাদের জন্য বিষয়টি নয়, কিন্তু যারা আমরা সেলফ এমপ্লয়েড তাদের জন্য এটি কতটা গুরুত্বপূর্ণ সেটি আমরা বুঝতে পেরেছি। তা আপনার কাছে একটু জানতে চাই যে এই বাড়ি যদি আমরা যারা কিনি, এই বাড়ি কেনার জন্য মানে আমরা ট্যাক্স সুবিধাগুলো কি পেতে পারি? আমাদের হাতের সময় কম, 2-3 মিনিট। ওয়েল, আপনি যখন একজন হোম ওনার হবেন, রাইট, আপনি দেখতে পারবেন যেমন আপনার অনেক রেসপন্সিবিলিটি বেড়ে যাবে। রেসপন্সিবিলিটির মধ্যে কি আপনার মান্থলি মর্গেজ পেমেন্ট, প্রপার্টি ট্যাক্স, রিপেয়ার, মেনটেনেন্স, লাইক আপনার মানে টেনান্টের জিনিসগুলো। সো যেমন আপনার কস্টটা কিন্তু বেড়ে যায়, রাইট? সো এবং কস্টটা বেড়ে গেলে কিন্তু মনে করেন আপনার IRS থিঙ্ক করে যে ওকে ওয়েল এই হোম ওনারের এই কস্টটা বেড়ে গেছে, আমরা কীভাবে হেল্প করতে পারি তাদেরকে। সো ওয়ান অফ দ্য ওয়েতে হেল্প করা হলো গিয়ে আপনার ট্যাক্সের সময় ক্রেডিট দেওয়া অথবা ট্যাক্সের ডিডাকশন দেওয়া, রাইট? সো এখন এই ট্যাক্সের ডিডাকশনটা পেতে গেলে আপনাকে ট্যাক্স ফাইল করতে হবে প্রতি বছর, নট অনলি ওয়ান টাইম। এটা কিন্তু প্রতি বছর, যত বছর আপনি ট্যাক্স রিটার্ন করবেন তত বছর এই বেনিফিটটা পাবেন। এখন যদি বলেন যে বেনিফিটটা আসলে নির্ভর করে কি না যে এটাকে সিঙ্গেল ফ্যামিলি নাকি মাল্টি ফ্যামিলি, ইয়েস দেয়ার আর, এখানে কিন্তু অনেক বড় ধরনের ডিফারেন্স করে। যদি আপনি সিঙ্গেল ফ্যামিলি এবং পার্সোনাল রেসিডেন্ট হন তাহলে এক সুবিধা, আর যদি এটা মাল্টি ফ্যামিলি হয়, একটা ইউনিটে আপনি থাকতেছেন আর একটা ইউনিটে আপনি ভাড়া দিয়ে দিয়েছেন, তখন বেনিফিটটা একটু বেটার হয়। যদি আপনার টাইম থাকে তাহলে আই ক্যান এক্সপ্লেন, আর না হলে কোন পরবর্তীতে একটা অনুষ্ঠানে 1 থেকে 1.5 মিনিট আমি একটু ডিটেইলস আলোচনা করলে দর্শকের জন্য ভালো হতো। যেমন মানে তাহলে আমরা অন্য একদিন টু ফ্যামিলি হাউস কিভাবে বেটার বেনিফিট দেয় সিঙ্গেল ফ্যামিলি হাউস থেকে। সামারি করে ফেলি, টু ফ্যামিলি হাউস অলওয়েজ বেটার দেন সিঙ্গেল ফ্যামিলি হাউস। মেবি নেক্সট কোনো একটা প্রোগ্রামে ব্রোকেন ডাউন করে দেবো যে এইভাবে মাল্টি ফ্যামিলি হাউস বেটার দেন সিঙ্গেল ফ্যামিলি হাউস। অনেক ধন্যবাদ। এর মধ্যে আফরোজা মনির, তিনি একটি প্রশ্ন, হয়তো তিনি আমাদের প্রোগ্রামটি প্রথম থেকে দেখেননি, সে কারণে একটু বলছেন যে বুঝলাম না কারা পাবে এই চেক, উনি বলছেন। আপনি যদি আবার একটু বলেন তাহলে উনি বুঝতে পারবেন। আপনার অ্যাবাউট 88,000 নিউ ইয়র্ক হোম ওনার্স এটা প্রপার্টি ট্যাক্স যে দিচ্ছেন এইটার এগেইনস্টে একটা মানে ট্যাক্স ক্রেডিটটা তারা মেইল পাবেন নিউ ইয়র্ক স্টেট থেকে, এবং অ্যামাউন্ট বলা হয়েছে অ্যারাউন্ড $47.2 মিলিয়ন কিন্তু দেওয়া হবে নিউ ইয়র্কবাসীদের জন্য, নিউ ইয়র্ক হোম ওনারদের জন্য। আফরোজা মনে নিশ্চয়ই বুঝতে পারছি, এটা যারা আমরা শুধুমাত্র চাকরি করি তাদের জন্য নয়, এটা যারা বাড়ির মালিক আছে, যারা আপনি বা অন্যরা যারা বাড়ির মালিক আছেন তাদের জন্য এই সুবিধাটা, এবং রেজিস্ট্রেশন করতে হবে। অনেকগুলো ক্রাইটেরিয়া আমরা পড়েছি, পুরো প্রোগ্রামটা আপনি দেখলে সবই বুঝতে পারবেন। তো জনাব জাকির চৌধুরী, আজকে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনিও অনেক ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সময় দিয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে, আমাদের স্বপ্নের দুটো বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল TVN 24 দর্শক। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এই দুর্মূল্যের বাজারে বা এই হাহাকার নাই এই অবস্থার মধ্য দিয়েও এই $47.2 মিলিয়ন ট্যাক্স রিলিফের চেক
কারা পাবেন, অর্থাৎ সব মানুষ না হলেও যারা বাড়ির মালিক আছেন, এবং আমরা বিশ্বাস করি আমাদের কমিউনিটিতে অধিকাংশ মানুষই যারা আমরা আছি তারা কেউ না কেউ বাড়ি কিনেছি বা কেনার চেষ্টা করছি, যারা কিনেছি এবং যারা কেনার চেষ্টা করছি, উভয়ের জন্য আজকের এই অনুষ্ঠানটি সত্যি গুরুত্বপূর্ণ। একদিকে এই $47 মিলিয়ন ট্যাক্স রিলিফের চেকের বিষয়টি, তেমনিভাবে বাড়ি কিনতে গেলে আমাদেরকে কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নজর দিতে হবে, খেয়াল করতে হবে, সেই বিষয়টি আমরা আলোচনা করেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।